আসসালামু আলাইকুম। আমার স্নেহের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ছাত্ররা, কেমন আছো তোমরা? তোমাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আরেকটি ক্লাস ঠিক করছি আজকে। তোমরা ইতিমধ্যেই জানো আমি দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস এই বিষয়টি তোমাদেরকে পড়াই। আমার পরিচয় তোমরা ইতিমধ্যে জানো, তারপরেও আবারও বলছি, আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস, কোড নাম্বার 628, হিস্টোরি অব দি মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া। আজকে যে বিষয়টি তোমাদেরকে আমি পড়াবো সেটি হচ্ছে মালাক্কা রাজ্যের উত্থান। মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে তো বটেই, ইসলামের ইতিহাসে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলাম প্রসার ইসলামের ইতিহাসে এই মালাক্কা রাজ্যের অবদান ছিল অসামান্য। তাই মালাক্কা নিয়ে আমাদের এই ক্লাসটি একটি বড় হবে এবং এই ক্লাসটিকে আমি দুভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করেছি। একটি হচ্ছে ইসলাম এখানে মালাক্কা রাজ্যের উত্থান, এবং আরেকটি হচ্ছে মালাক্কা ইসলাম প্রচার এবং বিভিন্ন রাজ্যে ইসলাম প্রচারে মালাক্কার অবদান বা গুরুত্ব। তো তোমরা চিত্রে একটা শহর দেখতে পাচ্ছ, ছোট একটা শহরের একাংশ দেখতে পাচ্ছ। একটি ছিমছাম দেখো লাল রঙের বিল্ডিং। এই যে লাল রঙের বিল্ডিং, এটি তোমরা কিন্তু কার্জন হলেও এ ধরনের কিছু চিত্র তোমরা দেখেছো যে লাল বিল্ডিং, এগুলো কোন সময়ের হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটি তোমার ইউরোপীয়দের দ্বারা তৈরি করা কিছু স্টাইল এখানে সংরক্ষণ। সেগুলো তো হয়তো বা সেই স্থাপনা পুরোপুরি নেই, তারপরেও কিছুটা হলেও ইউরোপীয় স্টাইল করার জন্য তারা মালাক্কা যেহেতু ছিল ইউরোপীয়দের গমনাগমনের একটা পোর্ট বা বন্দর, তো এই মালাক্কা বন্দর কিন্তু এই তোমার 1400-1500 শতক থেকেই খুব বিখ্যাত এবং ইউরোপীয়রা এখানে আগমন করত। তাদের আনাগোনার ফলে এটি একটি বন্দর নগর রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং পরবর্তীতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মালয়েশিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা বা মালয় অঞ্চলে ইসলাম প্রচারে, মালয় অঞ্চলের বাণিজ্যিক প্রসারে মালাক্কার অবদান ছিল অসামান্য। তাই আমি তোমাদের জন্য এই ছবিটি ইন্টারনেট থেকে দিয়েছি, যে মালাক্কার একটা অংশের ছবি। তোমরা দেখলে বুঝবে যে এটি কতটা পরিপাটি এবং গুছানো এবং কতটা প্রাচীন, বেশ পুরনো আমলের। এবং এখানে ইউরোপীয়রা আগমন করত। ইউরোপীয়দের এখানে বিভিন্ন দুর্গ ছিল। তোমরা জানো কলকাতা যেমন একটি বন্দর ছিল, মালাক্কা বন্দরও খুব বিখ্যাত ছিল। তো মালাক্কার একটি তোমাদের চিত্র বা দৃশ্য দেখালাম। যে টপিকটি পড়াচ্ছি আজকে আমি, সেটি হচ্ছে মালাক্কা রাজ্যের উত্থান, অর্থাৎ রাইজ অফ মালাক্কা স্টেট। এই মালাক্কার চিত্রটি আবার দিয়েছি। মালাক্কার যে শহর নগরটি, এটি বর্তমানে একটি পর্যটন স্থল এবং বন্দর। আমি যখন মালয়েশিয়া ভ্রমণ করেছিলাম তখন মালাক্কার উপর দিয়ে গিয়েছিলাম, তখন তোলা একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর পরিপাটি ছিমছামভাবে তৈরি করা নগরের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। এখানে ম্যাপে আমি মালাক্কার অবস্থানটি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি দ্বীপ, একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হয়েছে জলরাশি দ্বারা, এবং এই দ্বীপের একেবারে কোনায়, যেখানে কর্নারে দ্বীপের একেবারে শেষ মাথার দিকে দেখো এটি একটি বন্দর, সমুদ্র তীরবর্তী, মাঝে কিন্তু সমুদ্র, জলরাশিটা তোমরা একটি প্রণালী, মালাক্কা প্রণালী। তো এই প্রণালীর তীরবর্তী একটি পোর্ট বা বন্দর। এই বন্দর থেকেই কিন্তু পরবর্তীতে মালাক্কা রাজ্য হয়ে যায় এবং মালাক্কা একটি বিখ্যাত অঞ্চল হয়ে যায়। মালাক্কা বন্দর আমি এখানে তোমাদেরকে একটু রাউন্ড সার্কেলে দেখানোর চেষ্টা করেছি। তো চলে যাই মূল আলোচনায়। দক্ষিণ পূর্ব এশিয়ার
ইসলাম সম্প্রসারণে মালাক্কাই প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল এবং মালয়েশিয়া এবং সুমাত্রাকে বিচ্ছিন্নকারী, তোমরা দেখতে পাচ্ছ মালয়েশিয়া এবং সুমাত্রা, এটা কিন্তু মালয়েশিয়া এবং আরেকটি ইন্দোনেশিয়া, নিচের দিকে যেটা দেখছো এটা ইন্দোনেশিয়ার দ্বীপ আর উপরেরটা মালয়েশিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে বিচ্ছিন্নকারী মালাক্কা প্রণালী উত্তর প্রান্তে মালাক্কা রাষ্ট্রটির অবস্থান ছিল। পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে একটি বন্দর রাষ্ট্র হিসেবে মালাক্কার উত্থান হয়। রাষ্ট্র হিসাবে উত্থানের পূর্বে মালাক্কা কিন্তু নিছক একটি গ্রাম হিসাবেই ছিল। এখানে মাত্র 20 থেকে 25টি জেলে পরিবার সাময়িকভাবে মাছ ধরার কাজে আবাস গড়ে তুলেছিল। এটি আকারে এতটাই ক্ষুদ্র এবং অখ্যাত ছিল যে 1292 সালে চীন থেকে স্বদেশ প্রত্যাবর্তনকালে মালাক্কা প্রণালী অতিক্রমকারী বিখ্যাত ইটালীয় পর্যটক, তোমরা জানো যার মার্কো পোলোর নাম, তো মার্কো পোলো বিখ্যাত ইটালীয় একজন পর্যটক, তার বিবরণী, তিনি যে এই অঞ্চল দিয়ে যখন চলে যাচ্ছিলেন এই অঞ্চলগুলোর উপর দিয়ে, তো তাদের বর্ণনা থেকেই তো আমরা বিভিন্ন অঞ্চলের বর্ণনাগুলো পাই এবং পেয়েছি। তো সেই বর্ণনায় কিন্তু মালাক্কার কথা ছিল না। অথবা 1345-46 সালে প্রণালীটি অতিক্রমকারী অপর এক পর্যটক মরক্কো দেশীয় ইবনে বতুতা, এই মার্কো পোলো ইবনে বতুতার অনেক অঞ্চলের বর্ণনায় কিন্তু সে সময়ে তাদের রচনাবলিতে এসছে, কিন্তু আমরা এই মালাক্কার বর্ণনা তাদের বিবরণীতে পাইনি। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে মালাক্কা রাষ্ট্রটি খুব সম্ভবত আরও পরে প্রতিষ্ঠিত হয়েছিল। মালাক্কা নামের কোনো রাষ্ট্রের উল্লেখ তাদের বিবরণীতে ছিল না। মালাক্কা নামটি প্রথম ব্যবহৃত হয়েছে 1324 সালে জাভা থেকে প্রকাশিত একটি কবিতায়। ঐতিহাসিক জহর সেনের মতে মালাক্কা নামটি প্রথম 1360 সালে শ্যাম অর্থাৎ থাইল্যান্ড দেশ থেকে প্রকাশিত একটি লেখনীতে সেখানে পাওয়া যায় একটি গ্রামের নাম হিসাবে, থাইল্যান্ড থেকে প্রকাশিত একটি পত্রিকায় একটি গ্রামের নাম হিসাবে এটাকে পাওয়া যায়। মালাক্কা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পরমেশ্বর নামক সুমাত্রার একজন শৈলেন্দ্র যুবরাজ। সুমাত্রার লোক ইতিহাসের উদ্ধৃতি দিয়ে ঐতিহাসিক DGE হল বলেছেন, পরমেশ্বর উত্তর সুমাত্রার পালেমবাং এর শৈলেন্দ্র বংশীয় একজন যুবরাজ ছিলেন। তার প্রথমা স্ত্রী একজন মাজাপাহিত রাজকুমারী ছিলেন। 1390 সালে মাজাপাহিতের রাজা বিক্রমবর্ধনের সঙ্গে পূর্ব জাভার বীরভূমের মধ্যে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধের সময় পরমেশ্বর পালেমবাং থেকে পালিয়ে আসেন এবং থাইল্যান্ডের সামন্ত রাষ্ট্র তুমাসিক, অর্থাৎ যেটা বর্তমানে সিঙ্গাপুরের পূর্ব নাম কিন্তু ছিল তুমাসিক, তো তুমাসিকে আশ্রয় অর্থাৎ এই সিঙ্গাপুরে আশ্রয় নেন। কিন্তু সেখানে তিনি মাত্র 8 দিনের মতো অবস্থান করে তার আশ্রয়দাতাকে হত্যা করে ফেললেন এবং তুমাসিকের ক্ষমতা দখল করে ফেলেন। তুমাসিকে প্রায় 5 বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পর তিনি থাইল্যান্ডের অপর সামন্ত রাষ্ট্র পাতানির শাসক কর্তৃক বিতাড়িত হন। তুমাসিক থেকে পালিয়ে এসে পরমেশ্বর তার অনুচরবর্গদের নিয়ে মুয়ার নদীর তীরে আশ্রয় নেন। এখানে প্রায় 1000 অনুচর নিয়ে তিনি একটি বসতি গড়ে তোলেন এবং মাছ ধরা, কৃষিকাজ, জলদস্যুতা করে জীবনযাপন করতে থাকেন। মুয়ারে কিছুদিন অবস্থানের পর পরমেশ্বর অধিকতর সুবিধাজনক স্থানে বসতি স্থাপনের জন্য 1400 সালে দলবল সহ মুয়ার থেকে সামান্য উত্তরে অবস্থিত মালাক্কা নামক স্থানে গমন করেন। তবে ঐতিহাসিক DGE হল পরমেশ্বরের মালাক্কা আগমনের সময়কালকে 1403 সাল বলে উল্লেখ করেছেন। পরমেশ্বর উচ্চাভিলাষী মনের অধিকারী হবার পাশাপাশি একজন কর্মঠ ও পরিশ্রমপ্রিয় মানুষ ছিলেন। তিনি যখন মালাক্কা আসেন তখন মালাক্কা কিন্তু একটি ক্ষুদ্র গ্রাম ছিল মাত্র। এর অধিকাংশ লোকই মৎস্য শিকার এবং জলদস্যুতায় লিপ্ত ছিল। তবে গ্রাম হিসেবে মালাক্কা ক্ষুদ্র হলেও অবস্থানগত দিক থেকে এর গুরুত্ব ছিল অনেক বেশি। গ্রামটি চতুর্দিকে নদী ও পাহাড় বেষ্টিত ছিল। মালাক্কা নদীর মোহনায় একদিকে পোতাশ্রয় নির্মাণের জন্য, অন্যদিকে নদীর পশ্চাতে বিস্তীর্ণ সমতল ভূমি কৃষি কাজের জন্য উপযুক্ত ছিল।
মালাক্কার এই ভৌগোলিক বৈশিষ্ট্য পরমেশ্বরকে মালাক্কা আসতে অনুপ্রাণিত করেছিল। মালাক্কার অনুকূল অবস্থা দেখে পরমেশ্বর মালাক্কাকে তার স্থায়ী আবাসভূমি হিসেবে বেছে নেন এবং এটিকে বন্দরে রূপান্তরের জন্য সর্বপ্রকারের প্রচেষ্টা গ্রহণ করেন। তিনি মালাক্কায় কৃষির উৎপাদন শুরু করেন, মশলা, আখ চাষের পাশাপাশি টিনের উৎপাদনেরও ব্যবস্থা করেন। এসব পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য তিনি মালাক্কা প্রণালী অতিক্রমকারী সকল পণ্যবাহী জাহাজ ও নৌকাগুলোকে মালাক্কা বন্দরে ভিড়তে বাধ্য করেন। মালাক্কাতে বণিকদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তিনি মালাক্কা বন্দরে বণিকদের জন্য আবাসগৃহ এবং মালামাল রাখার জন্য গুদামঘর নির্মাণ করেন। বণিকদের সেখানে নিরাপত্তা প্রদানেরও ব্যবস্থা করা হয়। পরমেশ্বরের গৃহীত ব্যবস্থাটি বিদেশি বণিক এবং নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা তুমাসিক ও সমুদ্র বন্দরের পরিবর্তে মালাক্কাকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের প্রধান ঘাঁটি হিসেবে বেছে নেয়। এভাবে পরমেশ্বরের প্রচেষ্টায় মালাক্কা জেলে এবং জলদস্যুদের আবাসভূমি থেকে একটি ব্যস্ত ও সমৃদ্ধ বন্দরে পরিণত হয়, যেটা তোমাদেরকে আগেই আমি ছবিতে দেখানোর চেষ্টা করছিলাম। মালাক্কা ক্রমান্বয়ে একটি বন্দর রাষ্ট্রের রূপ লাভ করে এবং পরমেশ্বর সেখানকার শাসকের মর্যাদায় অধিষ্ঠিত হন। তো এই ছিল মালাক্কা রাজ্যের একেবারে প্রথম দিকের ইতিহাস। শ্যাম বা থাইল্যান্ড ছিল সে সময়ে প্রভাবশালী রাজ্য। বন্দরাষ্ট্র হিসেবে মালাক্কার উত্থান শীঘ্রই এটিকে শ্যামের বিরোধিতার সম্মুখীন করে। থাইল্যান্ডের শত্রুতার মূলে দুটি কারণ লক্ষণীয়। প্রথমত, থাইল্যান্ড তখন পর্যন্ত পরমেশ্বর কর্তৃক তুমাসিকের রাজা হত্যার কথা ভুলে যায়নি। তুমাসিক অর্থাৎ কিন্তু সিঙ্গাপুর। দ্বিতীয়ত, মালাক্কার উত্থানের পর বন্দর হিসেবে তুমাসিকের প্রভাব ক্রমান্বয়ে নিষ্প্রভ হয়ে পড়েছিল। ফলে থাইল্যান্ডের রাজা পরমেশ্বরকে হুমকি দিতে থাকে। এ সময় জাভার মাজাপাহিত রাজ্য মালাক্কার উপর তার সার্বভৌমত্ব দাবি করলে পরমেশ্বরের বিপদ আরও ঘনীভূত হয়। এই দ্বিবিধ শত্রুর থেকে উদ্ধারের জন্য বিশেষত থাইল্যান্ডের বিরোধিতার প্রতিরোধকল্পে পরমেশ্বর কোনো বৃহৎ শক্তির সমর্থন বা সাহায্য লাভের বিষয়ে চিন্তা করতে থাকেন। চীন একটি বড় শক্তিশালী রাজ্য হলেও দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক সুবিধা লাভের জন্য তেমন কোনো বন্ধুরাষ্ট্র ছিল না। তারাও থাইল্যান্ডের বিপরীতে একটি বন্ধু রাজ্যের অনুসন্ধান করছিল। এমতাবস্থায় 1403 সালে চীনা দূত ইন চিং মালাক্কা পরিদর্শনে এলে পরমেশ্বরের চীনের মিং সম্রাট ইয়াংলুর আনুগত্য স্বীকার করেন এবং এ অঞ্চলে তার সার্বভৌমত্বের কথা স্বীকৃতি দানের জন্য থাইল্যান্ডের আধিপত্যবাদের বিরুদ্ধে তাকে সাহায্য দানের জন্য চীনা সম্রাটের কাছে আবেদন জানান। এ সময় চীনের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল সমগ্র দক্ষিণ এশিয়ায় তার রাজনৈতিক প্রভাব রাখা। অর্থাৎ চীনাদের একটি স্বার্থ ছিল চীন রাজাদের। পরমেশ্বর চীন কর্তৃক স্বীকৃতি লাভ করলেও চীনের দূরত্বের জন্য নিজেকে বিপদমুক্ত মনে করতে পারেননি। ফলে তিনি থাই শক্তির বিরুদ্ধে পার্শ্ববর্তী কোনো শক্তির সমর্থন লাভের জন্য চেষ্টা করতে থাকেন। 1409 সালে চীনা মুসলিম নাবিক ও দূত চং হো মালাক্কা সফরে এলে পরমেশ্বর স্বয়ং তার সঙ্গে চীন সফর করে সম্পর্ককে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেন। পরমেশ্বর এই পর্যায়ে পাসাইয়ের শাসকের সাথে যোগাযোগ করেন এবং মালাক্কাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের জন্য অনুরোধ করেন। পাসাইয়ের সুলতান পূর্ব থেকে তার রাজ্যের নিকটে একটি মুসলিম রাজ্যের অবস্থানের বিষয়ে চিন্তা করছিলেন। সুতরাং পরমেশ্বর যখন মালাক্কাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দানের অনুরোধ জানান তখন পাসাইয়ের সুলতান এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেন এবং মালাক্কাকে স্বীকৃতি দানের বিনিময়ে পরমেশ্বরকে ইসলাম গ্রহণের শর্ত প্রদান করেছিলেন। পরমেশ্বর প্রথমে পাসাইয়ের সুলতানের প্রস্তাবে সম্মত হননি, তবে চীন মুসলিম নাবিক চং হো সংস্পর্শে তাকে ইসলাম সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণে সাহায্য করেছিল। চং হোর সম্ভবত মুসলিম ছিলেন এবং তার সংস্পর্শে এসে ইসলাম সম্পর্কে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি জন্মায়। সেই সাথে মালাক্কায় অবস্থানরত মুসলিম বণিক এবং নাগরিকদের অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এভাবেই কিন্তু মালাক্কায় ইসলামের সূচনা হয়েছিল।
মালাক্কার সমৃদ্ধির মূলে এসব মুসলিম বণিকদের যথেষ্ট অবদান ছিল। তাছাড়া মালাক্কায় অবস্থানরত মুসলিম বণিকদের ব্যক্তিগত আচার আচরণ, ধর্মানুষ্ঠান, চারিত্রিক মাধুর্য, সততা, ভ্রাতৃত্ব প্রভৃতি মানবিক গুণাবলী পরমেশ্বরকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। অর্থাৎ মালাক্কায় কিন্তু আগে থেকে ইসলাম প্রচারিত হয়েছিল এবং এখানে মুসলিম যে ধর্মপ্রচারক তারা এসেছিলেন, সুফি সাধকরা এসেছিলেন, এসে তারা এখানে ইসলাম প্রচার করেন এবং কিছু জনগোষ্ঠীর একটি মোটামুটিভাবে ভালো একটা অংশ এখানে আগে থেকেই মুসলিম ছিল। তবে এটি মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হয় এই যে শাসকের, মালাক্কার যে শাসক পরমেশ্বর, তার ইসলাম গ্রহণের পরে। এই অবস্থায় 1414 খ্রিস্টাব্দে পরমেশ্বর সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজে ইস্কান্দার শাহ নাম গ্রহণ করে পরমেশ্বরের ইসলাম গ্রহণের পর তার প্রজাসাধারণও ইসলামে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর ইস্কান্দার শাহ পাসাইয়ের রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা নামক মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন হয়। এটি ছিল পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র এবং বড় একটি মুসলিম অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ায়। ইসলাম গ্রহণ করলেও পরমেশ্বর চীনের সাথে সম্পর্ককে অটুট রেখেছেন। তিনি 1414 সালে এবং 1415 সালে মেঘাত ইস্কান্দার শাহ নাম নিয়ে পুনরায় চীন সফর করেন। চীনের সাথে সুদৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠিত হবার ফলে মালাক্কায় থাইল্যান্ড ভীতি অনেকাংশে কমে যায়। অন্যদিকে পার্শ্ববর্তী পাসাই, পারলাক, আচেহ এর সাথে উন্নত সম্পর্কের কারণে মালাক্কার ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয়। মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াতকারী বণিক গোষ্ঠীর উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় 1424 সালের 72 বছর বয়সে মালাক্কার প্রথম সুলতান মুহাম্মদ ইস্কান্দার শাহ, অর্থাৎ যার পূর্ব নাম ছিল পরমেশ্বর, তিনি মৃত্যুবরণ করেন। মুসলিম রাষ্ট্রে পরিণত হওয়ার সাথে সাথে মালাক্কায় দ্রুত উন্নতি ঘটতে থাকে। ইস্কান্দার শাহ সকল বাণিজ্য জাহাজের উপর মালাক্কার নিয়ন্ত্রণ আরোপ করেন। এর ফলে লবঙ্গ, জায়ফল, দারচিনি প্রভৃতি মশলা বাজারের উপরে আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এদিকে পাসাইয়ের সাথে পরমেশ্বরের সুসম্পর্ক গড়ে ওঠার ফলে পাসাইয়ের সাথে ইতিপূর্বে প্রতিষ্ঠিত বাণিজ্য সম্পর্কের যোগসূত্র ভারতের বিভিন্ন অঞ্চল পর্যন্ত এবং জাভার বণিকগণ অধিক হারে মালাক্কায় আসতে থাকেন। ক্রমান্বয়ে মালাক্কা পশ্চিম এশিয়ার আরব, পারস্য, ভারতের গুজরাট, কারামণ্ডল উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, জাভা, বার্মা, থাইল্যান্ড, মলুক্কাস, ফিলিপাইন, বর্নিও, কারামণ্ডল উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, জাভা, বার্মা, থাইল্যান্ড, মলুক্কাস, ফিলিপাইন, বর্নিও প্রভৃতি দ্বীপরাষ্ট্র এবং চীন বণিকদের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়ে গেল। এসব বণিকদের কাছ থেকে প্রাপ্ত বিপুল বাণিজ্য শুল্ক মালাক্কাকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করে। ইস্কান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ শাহ সিংহাসনে আরোহণ করেন। মোহাম্মদ শাহ শ্রী মহারাজা উপাধি গ্রহণ করার কারণে তিনি মুসলমান ছিলেন কিনা এটি নিয়ে সন্দেহ থেকে যায়। বস্তুতপক্ষে তিনি মুসলিম ছিলেন এবং তার উপাধিটা ছিল লৌকিকতা মাত্র। যাই হোক, 1424 সালে চীন সফর করে চীন সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করেন। এই সম্পর্ককে আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে তিনি 1433 খ্রিস্টাব্দে আবারও চীন সফর করেন। তার সফরকালে চং হোর সংস্পর্শে ছিল উল্লেখ করার মতো, এমনকি চং হো মালাক্কা সফরেও এসেছিলেন। মোহাম্মদ শাহ মনে প্রাণে একজন ইসলাম বিশ্বাসী শাসক ছিলেন। তার সময়ে বণিকদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত হয়, বিস্তার লাভ করে এবং তিনি মুসলিম বণিক এবং ইসলাম প্রচারকদের তাদের ধর্মকর্মে সহায়তাও করেছিলেন। ফলে বাণিজ্যিক দিক থেকে উন্নয়নের পাশাপাশি মালাক্কার ইসলামী আদর্শেরও বিকাশ ঘটে। তিনি দরবারের নিয়মকানুন নির্দিষ্ট করে দেন। দরবারে ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেন। তার সময়ে পরিষদবর্গ ইসলামের সুমহান আদর্শের অনুগত হয়ে পড়ে। মূলত ইসলামী আদর্শের প্রতি ঝুঁকে পড়াই চীনের সাথে আন্তরিক সম্পর্কে খানিকটা ভাটা পড়ে বলে অনুমান করা যায়। তিনি 20 বছরের সালতানাতের জীবনের ইতি টেনে 1444 সালে ইন্তেকাল করেছেন।
মালাক্কার সমৃদ্ধি এবং ইসলাম সম্প্রসারণে সবচেয়ে বেশি সফল হয়েছেন মোহাম্মদ কাসেম। তিনি ইব্রাহিমের ভাই। তার ভ্রাতা নিহত হলে 1446 সালে মোজাফফর শাহ নাম ধারণ করে ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি নতুন করে চীনের প্রতি কোনো প্রতিনিধি প্রেরণ করেননি। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তামিল নেতা তুন আলীকে বেন্দাহারা অর্থাৎ প্রধানমন্ত্রী, এই দেশটিতে কিন্তু প্রধানমন্ত্রীকে বেন্দাহারা বলা হতো অনেক দিন পর্যন্তই। তো তুন আলীকে তিনি প্রধানমন্ত্রী বা বেন্দাহারা নিয়োগ দেন, কিন্তু তিনি তার প্রতি ইব্রাহিমকে হত্যার অভিযোগ থাকার কারণে মোহাম্মদ কাসেম তার প্রতি ইব্রাহিমকে হত্যার কারণে মোহাম্মদ কাসেম সমালোচনার মুখে পড়েন। এমনকি তুন আলীকে বণিক ও সালতানাতের পরিষদবর্গের জনপ্রিয় হতে পারেননি। অবশেষে তিনি তুন আলীকে অপসারণ করে মালয়ী নেতা তুন পেরেককে বেন্দাহারা নিযুক্ত করেন। তিনি ছিলেন সুদক্ষ প্রশাসক, সুকৌশলী সমরবিদ, জনহিতৈষী নেতা। ফলে অতি সত্বর তিনি সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একজন বেন্দাহারা বা প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করেন। মোহাম্মদ কাসেম বা সুলতান মুজাফফর শাহ অত্যন্ত সংরক্ষণশীল মানসিকতার সুলতান ছিলেন, তবে অন্য ধর্মের ব্যাপারে তিনি ভীষণ উদার ছিলেন। সকল ধর্মের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সচেতন ছিলেন। ইসলাম প্রচারে পৃষ্ঠপোষকতা প্রদান করেন তিনি, তবে অন্য ধর্মের প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি কিংবা ইসলাম প্রচারে বল প্রয়োগের কোনো সুযোগ তিনি রাখেননি। এ বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ উদার দৃষ্টিভঙ্গিকেই তিনি গ্রহণ করেছিলেন। তিনি একাধারে ছিলেন রাষ্ট্রপ্রধান এবং একই সাথে ধর্মগুরু হিসেবেও দায়িত্ব পালন করতেন। তিনি রাষ্ট্রীয় বিধিবিধান হিসেবে ইসলামের অনুশাসনকে গ্রহণ করেন। মূলত তার সময়েই ইসলাম পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় জীবনবিধান হিসেবে বাস্তবায়িত হয়। বিচার ব্যবস্থা যেমন কাজীর নিয়োগ করতেন তিনি কুরআন সুন্নাহ মোতাবেক, তেমনি বিচারিক কর্মকাণ্ড পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই কুরআন সুন্নাহ মোতাবেক। সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে তার সময়ে মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত হয়। ইসলামী শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চায় তিনি পৃষ্ঠপোষকতা দান করতেন। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আরবীয় পণ্ডিত ফকিহগণকে জ্ঞান বিতরণে ব্যাপক পৃষ্ঠপোষকতা তিনি দান করেছিলেন। বেন্দাহারা তুন পেরেকের বিশেষ তত্ত্বাবধানে মুসলিম বণিকদের পাশাপাশি অমুসলিম বণিকরাও মালাক্কায় বাণিজ্যে সম্পৃক্ত হয়। ফলে অচিরেই মালাক্কা হয়ে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র। মশলা, টিন, আখ সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে মালাক্কা ব্যাপক সফলতা লাভ করে। ফলে অর্থনৈতিক দিক থেকে মালাক্কা সমৃদ্ধি অর্জন করে। বেন্দাহারা তুন পেরেক একজন দূরদর্শী সেনানায়কও ছিলেন। তার বিশেষ তত্ত্বাবধানে মালাক্কার অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে সামরিক দিক থেকেও শক্তিশালী অবস্থানে চলে আসে। বিশেষ করে থাইল্যান্ডের সামরিক বাহিনীর চেয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়াসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। মালাক্কার সামরিক শৌর্যবীর্য এতটাই বৃদ্ধি পায় যে সুলতান মুজাফফর শাহের সময় 1445 থেকে এবং 1456 সালে শক্তিশালী শ্যাম দেশ দুবার মালাক্কা আক্রমণ করলেও মালাক্কান বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে দুবারই কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে যায়। এমনকি মালাক্কার সুশৃঙ্খল সামরিক বাহিনী থাইল্যান্ডের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে থাই বাহিনীকে পরাজিত করে। বেন্দাহারা তুন পেরেকের বিশেষ তত্ত্বাবধানে মুসলিম বণিকদের পাশাপাশি অমুসলিম বণিকরাও মালাক্কায় বাণিজ্যে সম্পৃক্ত হয়। মুজাফফর শাহের ইন্তেকালের পর 1459 সালে আবদুল্লাহ মালাক্কাতে
তার পুত্র আবদুল্লাহ মালাক্কার সালতানাতে আসীন হন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি মনসুর শাহ উপাধি গ্রহণ করেন। তিনি ব্যক্তিগতভাবে চীনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় আন্তরিক ছিলেন, তাই তিনি মসনদে আরোহণ করে চীনে উপটৌকন সহ দূত প্রেরণ করেন। তিনি 1477 সাল পর্যন্ত ক্ষমতায় আসীন ছিলেন। সুলতান হিসেবে তিনি মুজাফফর শাহের তুলনায় কিছুটা দুর্বল হলেও বেন্দাহারা তুন পেরেকের প্রচেষ্টায় মালাক্কা ক্রমশ সমৃদ্ধির শিখরে আরোহণ করতে থাকে। আলাউদ্দিন ছিলেন মনসুর শাহের পুত্র। পিতার মৃত্যুর পর 1477 সালে মাত্র 15 বছর বয়সে প্রয়াত 15 বছর বয়সে তিনি রিয়াদ শাহ উপাধি ধারণ করে মালাক্কার ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনিও 1481 সালে গতানুগতিক পদ্ধতিতে উপটৌকন সহ চীনে দূত প্রেরণ করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটি শাসকই মালাক্কায় প্রজাতন্ত্রের প্রতিটি মুসলিম শাসকই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমে চীনের সাথে দূত প্রেরণ করেন বা চীন ভ্রমণ করেন, অথবা চীনের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন। কারণ চীন ছিল পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র এবং চীন তাদের সমর্থনে থাকলে পার্শ্ববর্তী থাইল্যান্ড বা তুমাসিক এই রাষ্ট্রগুলো কিন্তু তাদের জন্য হুমকির সম্মুখীন হবে না। শাসক হিসেবে তিনি কর্মঠ এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই সাথে তুন পেরেক আরও বেশি দক্ষ বেন্দাহারায় পরিণত হয়েছেন। অর্থাৎ তুন পেরেক তার সময়ও ছিলেন একজন প্রধানমন্ত্রী। তিনি ভাড়াটে সৈনিকদের মাঝে ইসলামের সুমহান বাণী প্রচারের ব্যবস্থা করে জাভা অঞ্চলে ভাড়াটে সৈনিকদের একটি বৃহত্তর অংশকে ইসলামে দীক্ষিত করেন। আলাউদ্দিন রিয়াদ শাহের প্রচেষ্টায় ইসলামের মর্মবাণী পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ইসলাম কিন্তু তখন থেকেই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে জাভা, বান্দা, মশলা দ্বীপপুঞ্জ, ব্রুনি অর্থাৎ বর্ণীয়, ব্রুনি মানে হচ্ছে বর্তমান ব্রুনাই, এবং সুমাত্রার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে ইসলামের বিস্তৃতি ঘটে। সুলতান মাহমুদ শাহ ছিলেন আলাউদ্দিন রিয়াদ শাহের ভাই। বড় ভাইয়ের মৃত্যুর পরে তিনি 1488 সালে মালাক্কার ক্ষমতায় অধিষ্ঠিত হন। মূলত তার সময়েই মালাক্কা উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করে। বিশেষ করে তুন প্যারেকের দক্ষ পরিচালনায় মালাক্কা সব দিক থেকে সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়। কিন্তু দুর্ভাগ্য সুলতান মাহমুদকে গ্রাস করে ফেলে। 1498 সালে তুন পেরেক ইন্তেকাল করলে রাজ্যের একজন দক্ষ প্রশাসকের শূন্যতা অনুভূত হয়। এ সময় তুন মুতাহির ছিলেন মুসলিম তামিল সম্প্রদায়ের নেতা। সুলতান মাহমুদ শাহ তাকে মালাক্কার বেন্দাহারা পদে নিয়োগ প্রদান করেন। তাকে কেন্দ্র করে তামিল সম্প্রদায়ের লোকজন শাসন বিভাগে প্রাধান্য প্রতিষ্ঠা করে। তুন মুতাহির 1510 সাল পর্যন্ত বেন্দাহারা পদে আসীন ছিলেন। তুন পেরাকের মতো দক্ষ এবং গ্রহণযোগ্যতা না থাকায় রাজ্যের ঐক্য এবং সংহতি এ সময় হুমকির মুখে পড়ে যায়। এমতাবস্থায় 1511 সালে পর্তুগিজদের আক্রমণে মালাক্কা রাজ্যের পতন ঘটে। তো মালাক্কায় মুসলিম রাজ্যের প্রথম মুসলিম যে রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাজ্যের উত্থানের এই কাহিনীটি তোমাদেরকে বর্ণনা করলাম। আবারও বর্তমান মালাক্কার একটি ছবি দিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তারে মালাক্কার যে অবদান। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম বিস্তার কিন্তু হয়েছিল এই মালাক্কা অঞ্চল থেকেই। তো সেটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকের ক্লাসটি আমার শেষ করতে হচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ক্লাসটি শোনার জন্য ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।